পৃথিবীতে সবচাইতে সুন্দরতম জিনিস হচ্ছে একটি শিশুর মুখের হাসি। কিন্তু শিশুদের যখন হাসে অনেক সময় দেখা যায় তাদের দাঁতগুলো একটু ভাঙা ভাঙা থাকে, কালোও হয়ে যায় অনেক সময়। এ ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিশুদের প্রচণ্ড ব্যথা হয়, জ্বালা যন্ত্রণাও হয়। তাতে বিপদে পড়েন অভিভাবকরা, মনে করেন দুধ দাঁত তো পড়েই যাবে, কিন্তু এই দাঁতে ব্যথা হলে কি করব এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না। তাই দর্শক, আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে সাজিয়েছি শিশুদের দাঁতের ক্ষয় নিয়ে। হলে কি করবেন, কেন হয়, বা হওয়ার পরে কোথায় যাবেন, কি করবেন, সে বিষয়গুলো নিয়ে। তাই দর্শক, আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামান, নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, শিশুদের দাঁতের ক্ষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের মাঝে আছেন ডাক্তার কাজী মোহাম্মদ ইসরাফিল, সহকারী অধ্যাপক, চিটাগং মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও কিন্তু আমাদের সাথে থাকার অনুরোধ করছি। স্ক্রিনে যে নাম্বারটি আছে সরাসরি কিন্তু প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। শিশুদের দাঁতের সমস্যা কিন্তু কম বেশি সবারই হয়, তাই জানার মতন যে কোনো কিছু কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। আর অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে পারেন। চলে যাই আজকে মূল অনুষ্ঠানে স্যার, যেখানে আমরা কথা বলবো শিশুদের দাঁতের ক্ষয় নিয়ে। আসলে এই ক্ষয়টা কেন হয় বা কোত্থেকে শুরু হয়? কারণ দাঁত তো আমরা জানি খুবই শক্ত একটা জিনিস, সেই জিনিসটা ক্ষয় হওয়ার আসলে মূল কারণগুলো কি কি? দাঁতের ক্ষয়ের বিষয়টা আলাপ করার আগে আমি একটু বলি যে সুস্থ সবল দাঁত এবং মাড়ি একজন শিশুকে সুন্দর, স্মার্ট এবং দৃঢ়পত্তই করতে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে। একদম। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যার বয়স যখন 6 মাস হয়, 6 থেকে 7 মাস, কখনো কখনো 1 মাস আগে পেছনে হতেই পারে, সাধারণত আমরা 6 মাস বয়সে দাঁত উঠে শুরু হয়। আচ্ছা। এখন আমাদের অনেক গাইডিয়ানই চিন্তা করেন এখন মাত্র একটা দুটো দাঁত উঠেছে, এটাকে গুরুত্ব দেওয়া দরকার নেই, খুব একটা ব্রাশ করার দরকার নেই, ব্রাশের বিষয়টা। কিন্তু যখন ওনার বয়স যখন 11-12 মাস হয়, তখন দেখা যাচ্ছে অনেকগুলো দাঁত চলে আসে। তখনই দেখা যাচ্ছে, আমার কাছে যখন গত সপ্তাহে আমি পেয়েছি একটা 3 বছরের বয়সের বাচ্চা, তার দাঁত এসে 4টা দাঁতে নষ্ট। এখন এই ক্ষয়টা কেন হলো? 3 বছরের বাচ্চা মাত্র বয়স। যখন আমরা দেখতে পাই যে কয়েকটি হিস্ট্রি নিলে যে বাচ্চাটাকে ফিডিংটা কীভাবে করিয়েছেন, গাইডিয়ান যখন 6 মাস বয়সে যখন দাঁত উঠে শুরু হলো, এই 6 মাস থেকে তো তার ডেফিনেটলি তার খাওয়ার জন্য কিছু কিছু অবলম্বন করতে হয়েছে। সেক্ষেত্রে বেস্ট ফিডিং করতে হতে পারে বটল ফিডিং হতে পারে। সে বটল ফিডিং হোক অথবা বেস্ট ফিডিং করানো হোক, যেটাই করে আমাদের দেশের মায়েরা, অনেক মায়েরা, আমি উড ডিউ রেসপেক্ট অফ দ্য অল মাদার্স, মায়েদের প্রতি আমি সম্মান রেখে বলছি যে ওনারা তো অনেক কিছু জানেন না, হয়তো এইভাবে প্রচার করার মাঝে জানতে পারবেন। ম্যাক্সিমাম মায়ে রাতে ঘুমের মধ্যে দুধ খাওয়ান, সেটা বটল ফিডিং হোক অথবা বেস্ট ফিডিং হোক। রাতে ঘুমের মধ্যে যখন দুধ খাওয়াচ্ছেন, সারা রাত্রে কিন্তু দুধটা মুখের মধ্যে থাকে। একদম। থাকার কারণে মায়ের খুব ভালোভাবে ঘুমাতে পারেন, বাচ্চা খুব সুন্দর মতো ঘুমাতে পারেন। তখনই দেখা যায় এই যে হোল নাইট সাকিং হ্যাবিট, ইট ইজ গেট এ চান্স টু ডেভেলপ দ্য ডেন্টাল ক্যারিজ। এই ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করার জন্য এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। এবং দেখা গেল যে অনেক মায়ে এই দুধ যখন বোতলের দুধ খাওয়ান, এই বোতলের দুধের সাথে উনি একটু সুগার অনেক সময় অ্যাড করে দিলে তাতে হয় কি, বাচ্চা খুব ভালোভাবে খায়। এই সুগারটা, ইন এডিশন যে সুগারটা, এটাও কিন্তু দন্ত ক্ষয়ের জন্য একটা কারণ। আর যখনই দেখা যাচ্ছে যে আমাদের মায়েরা 2-3টা দাঁত যখন থাকে, সেই দাঁতগুলোতে তখন ব্রাশ করেন না। ব্রাশ বলতে একেবারে ব্রাশ দিয়ে যে ব্রাশ করতে হবে তাই নয়। যখন একটা দাঁত উঠেছে তখনই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত, এবং সেই দাঁতটা কীভাবে ওনারা টেক কেয়ার করবেন সেটা নিয়েই একটু আমি বলি। যখন একটা বা দুটো দাঁত থাকে, তখন যতবার ফিডিং করবেন ততবারই মায়ে একটা পাতলা পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে এটাকে দিয়ে সবগুলো মাড়িটা পরিষ্কার করে দেবেন, দাঁতটা পরিষ্কার করে দেবেন। মা যদি যতবার ফিডিংটা করবেন, সেই বটল ফিডিং অথবা বেস্ট ফিডিং যেটাই করুন না কেন, প্রতিবার যদি বসে যদি উনি খাওয়ান এবং মুখটাকে পরিষ্কার করে দেন, তাহলে এই বাচ্চার সাধারণত ডেন্টাল ক্যারিজ হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে, 80% কমে যাবে। আচ্ছা আচ্ছা। যখন বাচ্চার বয়স
3 বছর হয়, আমরা সাধারণত 2.5 থেকে 3 বছর বয়সের মাঝে একটা বাচ্চার 20টা দুধে দাঁত উঠে কমপ্লিট হয়। এই যে তার 3 বছর বয়স পর্যন্ত তখন এই পাতলা পরিষ্কার এই কাপড়টা দিয়ে পরিষ্কার করে দিলেই সাফিসিয়েন্ট। আচ্ছা, এখন 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত এই বয়সটাতে আমরা সাধারণত গাইডিয়ানের সুপারভিশনে বাচ্চাকে যে বেবি যে টুথব্রাশ আছে সে টুথব্রাশ দিয়ে এবং বেবির টুথপেস্ট দিয়ে ব্রাশ করার জন্য বলি। আচ্ছা, এটা গাইডিয়ানের সুপারভিশনে করতে হবে, অ্যালোন করলে হবে না। তাহলে কি প্রথম বছর থেকে কি শুরু করবে ব্রাশটা, নাকি কবে থেকে শুরু করাটা? আমি বলেছি যে আপনাকে যখনই দাঁত উঠে শুরু হবে তখন থেকে মায়ের পাতলা পরিষ্কার যে কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন, এটাও ব্রাশ। দিস ইজ অলসো ব্রাশ। এটা দিয়ে উনি করবেন। এটা কতদিন করবে? 1 বছর পর্যন্ত? ওর বয়স যখন তার 20টা দুধ দাঁত পূর্ণ হওয়া পর্যন্ত। যে একজন শিশুর 20টা দুধ দাঁত থাকে এবং 20টা দুধ দাঁত পরেই আপনার 20টা স্থায়ী দাঁত ওঠে। কিন্তু একজন অ্যাডাল্ট পার্সনের প্রশ্ন থাকতে পারে, একজন অ্যাডাল্ট পার্সনের তো 32টা দাঁত থাকে। একদম। বাচ্চা যখন বড় হতে থাকে পেছনের মাড়িতে স্পেস হতে থাকে এবং সেই স্পেসে 6 বছর বয়সে 6 নম্বর দাঁতটা 6 ইয়ার্স মোলা আমরা বলে থাকি, নতুন একটা দাঁত উঠতে থাকে। এইভাবে বাচ্চার বয়স যখন হতে থাকে পেছনে জায়গা হতে থাকে, সেখানে 6, 7, 8 6, 7, 8 এই দাঁতগুলো পরে ওঠে। এই 12টা দাঁত পরবর্তীতে ওঠে। এখন যে বাচ্চাটাকে 3 বছর থেকে আমরা ব্রাশ করার জন্য বলছি, 3 বছরের মাঝে তার 20টা দুধ দাঁত উঠে যাবে। এই 20টা দুধের দাঁতকে ব্রাশ করার জন্য বেবি টুথপেস্ট এবং বেবি টুথব্রাশ দিয়ে করবে। আচ্ছা, 6 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, এই যে টুথ ব্রাশের কথা বলছেন, এই ব্রাশটা কেমন হবে? বড়দের ব্রাশের মতো কি হবে? এটার হেডটা ছোট থাকবে, ওটা অ্যাকোমোডেট করার জন্য ওটা বেবি টুথব্রাশ ব্রাশ হিসেবে এটা পরিচিত, বাজারে কাস্টমাইজড কিনলে পাওয়া যায়। সেখানে শক্ত বা নরম হওয়ার কি কোনো ব্যাপার আছে, নাকি যে কোনো টুথব্রাশ হিসেবে ব্যবহার করতে পারবে? না, ওটা একটু সফট থাকে, সাধারণত একটু সফটই থাকে। এবং এটা ব্রাশটা মেথডটা কি হবে, কিভাবে শেখানো হবে বা মেথডটা জানবো স্যার, কিন্তু তার আগে যদি একটু টুথপেস্টের ব্যাপারে বলেন, কারণ আমাদের কাছে অনেক অভিভাবকই আসেন যে টুথপেস্ট দিলে তো টুথপেস্ট খেয়ে ফেলছে, এন্ড বারবার টুথপেস্ট খেলে কি কোনো পেটে কোনো সমস্যা হয়, নাকি এই টুথপেস্ট খাওয়াটা খুব স্বাভাবিক? না, টুথপেস্ট অল্প পরিমাণে টুথপেস্ট খেতেই পারে, যেটুকু আমরা ব্রাশের মধ্যে নিই। এখানে টুথপেস্ট বিষয়টা আমরা ব্রিজল যে থাকে, একটা টুথ ব্রাশের মধ্যে ব্রিজল থাকে, সে ব্রিজলের পুরোটা ভর্তি করেই কিন্তু টুথপেস্ট নিতে হয় এবং সেটা দিয়েই কিন্তু ব্রাশ করতে হয়। এবং ব্রাশটা আমরা কিন্তু টার্গেট নিয়েছি যে ছোট বাচ্চা কেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কিন্তু নতুন একটা প্রোগ্রাম অ্যানাউন্স করেছে, সেটা হলো টক টু এ ডেন্টিস্ট। এই প্রোগ্রামটির আয়তে আমরা প্রাইমারি চেক আপ, প্রাইমারি ট্রিটমেন্ট, রেফারেল সিস্টেম এবং মোটিভেশনাল স্পিচ, আমরা এই 4টা প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। এটা হলো প্রাইমারি লেভেলে, কারণ টার্গেট হলো যে এই ছোট ছোট বাচ্চাদেরকে, এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এদেরকে যদি আমরা সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারি সেটা একটা অ্যাসেট। তো সেই জায়গাতে আমরা টার্গেট নিয়েছি প্রাইমারি এডুকেশনে। এই যে যতটুকু সে টুথপেস্ট আপনার ব্রাশের মধ্যে নেবে ততটুকু টুথপেস্ট খেয়ে ফেললে খুব বেশি একটা কোনো সমস্যা হয় না। কিন্তু 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত সুপারভিশন হলো গাইডিয়ান সুপারভিশনে আপনি ব্রাশ করাবেন। 7 থেকে 12 বছর বয়স পর্যন্ত তখন সে নিজে করতে পারে, কিন্তু সেক্ষেত্রে স্মল সাইজ টুথব্রাশ ব্যবহার করতে হবে। আচ্ছা, আবার 12 থেকে যখন ব্রাশ করে তখন 18 পর্যন্ত মিডিয়াম সাইজ টুথব্রাশ দিয়ে ব্রাশ করবে এবং 18 অ্যাবভ হলে রেগুলার সাইজের অথবা লার্জ সাইজের টুথব্রাশ দিয়ে ব্রাশ করবে, সেগুলো ব্যবহার করতে পারবে। এই ব্রাশ করার বিষয়টাতেই কিন্তু আমরা অনেকে এখানে অজ্ঞতা আছে, আমাদের অনেকগুলো মেথড আছে ব্রাশ করার। তো সবচেয়ে ইফেক্টিভ হলো মডিফাইড ব্রাশ মেথড। যেটা কেমন হতে পারে? এই ব্রাশ মেথড হলো আপস অ্যান্ড ডাউন মেথডে করতে হয়। কেন করতে হয় আপস অ্যান্ড ডাউন? আমরা কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে সবাই ঘুম থেকে উঠেই সকালবেলায় আড়াআড়িভাবে ব্রাশ করছেন। আমরা কেন ব্রাশ করি? আমাদের উদ্দেশ্যটা কি? আমরা ব্রাশ করি আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করি, তা আমাদের এই খাদ্যদ্রব্যগুলো আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে আটকায় যায়, সেটাকে পরিষ্কারের জন্য আমরা ব্রাশ করি। এখন এই ব্রাশটা যখন আপনি আড়াআড়ি করলে তো আপনার খাদ্যদ্রব্য আটকালো 2 দাঁতের মাঝখানে, সেটা তো পরিষ্কার হবে না।
আপনাকে উপরে নিচে করে ব্রাশ করলে আপনার দুই দাঁতের ফাঁকে ফাঁকে ব্রিজলগুলো ঢুকে ময়লাগুলোকে নিয়ে আসবে। এখন এই ব্রিজলগুলো যখন আপনার স্ট্রেট থাকবে তখনই কিন্তু আপনার দাঁতের ফাঁকে ঢুকবে। এখন আমরা অনেকেই এই ব্রিজলগুলো কার্ভ হয়ে গেছে, তারপরে এটা দিয়ে ব্রাশ করে যাচ্ছে। আবার আমরা তো অনেক সময় বিজ্ঞাপন দেখি যে নানা রকম ব্রিসেলার টুথব্রাশ, যেগুলোর মাথাগুলো একটু আঁকা বাঁকা হয়, একটু মুভমেন্ট থাকে, হ্যাঁ মুভিং থাকে, রোটেটেড হতে পারে, সেটা এগুলো হেল্পফুল। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে কথা বলি। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ডাক্তার সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে টুথপেস্ট যে আমরা বাচ্চাদের জন্য ইউজ করে থাকি, ওই টুথপেস্টটা বাচ্চাদের জন্য আমরা কত বছর পর্যন্ত ব্যবহার করব? কত বছরের পর থেকে সে স্বাভাবিক মানে টুথপেস্ট ব্যবহার করতে পারবে, রেগুলার টুথপেস্ট? বাচ্চাদের জন্য কত বছর পর্যন্ত আমরা বেবি টুথপেস্ট ব্যবহার করব? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা অলরেডি এই ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলেছি, তারপর আপনার জানার সুবিধার্থে আমি আরেকবার স্যারকে একটু জিজ্ঞেস করবো। স্যার, টুথপেস্ট ব্যবহারের নিয়মটা আপনি অলরেডি বলেছেন যে 3 বছর পর্যন্ত একরকম, তারপরে তাহলে লিমিটটা আরেকবার একটু বলবেন। ধন্যবাদ। উনি টুথপেস্টের কথা জিজ্ঞেস করেছেন, কথা বলেছেন যে শিশুদের জন্য একরকম এবং পরে কবে চেঞ্জ করব। বেবি টুথপেস্টটা আমরা সাধারণত 12 ইয়ার্স পর্যন্ত বেবি টুথপেস্টটা ব্যবহার করতে বলি। এখন দেখা গেল যে গ্রোথ এক একজনের এক এক রকম হতে পারে, তার কনজাম্পশন পিরিয়ড এক এক রকম হতে পারে। কারো দেখা যাচ্ছে 4-5 মাস আগে দাঁত এসেছে, কারো পরে এসেছে, ডিলে ইরেপশন হতে পারে, সেটার উপর ডিফারেন্ট করে। এখন এই টুথপেস্ট ব্যবহারের বিষয়টাতে আমরা একটু কশাসলি থাকতে চাই যে টুথপেস্টগুলো আমরা রেগুলার দৈনন্দিন জীবনের জন্য শুধু আমরা ব্যবহার করে থাকি সেগুলো এক ধরনের, আর মেডিকেটেড টুথপেস্ট ডিফারেন্ট, সেটা আলাদা ধরনের, সেগুলো তো শিশুদের জন্য না। এখন এই যে দৈনন্দিন জীবনের জন্য তাদের যে টুথপেস্টগুলো আছে, এই টুথপেস্টগুলো বাজারে যত ধরনের টুথপেস্ট পাওয়া যায়, আমি মনে করি যে প্রত্যেকটা চেঞ্জ করে করে একটা শেষ হলে পরের ব্র্যান্ড অন্যটা চেঞ্জ করে করে করাটাই বেটার। তাহলে কোনো একটা ল্যাকিং যদি থেকে থাকে তাহলে সেটা কভার হয়ে যাবে। তবে টুথপেস্টের মধ্যে প্রধান একটা ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা মোটামুটি এখন জানি যে ফ্লোরাইড একটি ইনগ্রেডিয়েন্ট। এইটা কি শিশুরা ব্যবহার করতে পারবে? শিশুদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, ওরা ব্যবহার করতে পারবে, কারণ অ্যান্টিক্যারিজেনিক ইফেক্ট থাকে এটার জন্য। তার জন্য ফ্লোরাইড থাকার কারণে সেক্ষেত্রে তার ক্যারিজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। আমরা যেটা আলোচনা করছিলাম যে তাহলে ব্রাশের যে ব্রিজলগুলো যখন কার্ভ হয়ে যায়, তখন কিন্তু সেটা দিয়ে ব্রাশ করলে আপনার সেই কার্যকারিতা আসবে না। তাহলে আমরা অনেকে বলি যে আমি 3 মাস পর পর ব্রাশ চেঞ্জ করি, কারণ আমাদের তো এই 12 থেকে 18 পর থেকে অ্যাডাল্টে চলে গেল। এই যে 12 থেকে 18 তখনও কিন্তু মিডিয়াম সাইজের টুথব্রাশ ব্যবহার করছি। তো সেই ক্ষেত্রে আমরা টুথব্রাশের মধ্যে ব্রিজল ভর্তি করে টুথপেস্টটা অনেকে আমরা ব্যবহার করি না, আমরা অল্প করে নিয়ে অর্ধেকটা নিই, এতে আমার এক্সট্রা প্রেশার পড়ে দাঁতের মধ্যে। তাহলে আমাকে পুরো ব্রিজল ভর্তি করে টুথপেস্টটা নিতে হবে। যখনই ব্রিজলটা কার্ভ হয়ে যাবে তখনই এই টুথব্রাশটা চেঞ্জ করতে হবে। এখন 3 মাস এটার জন্য আপনাকে অপেক্ষা করলে হবে না। তাহলে তো আপনি যখন আর উপরে নিচে করে ব্রাশ করতে যাবেন, তখন আপনার দুই দাঁতের ফাঁকে ফাঁকে ব্রিজলগুলো ঢুকবে না, ময়লাগুলো নিয়ে আসবে। একদম। তাহলে ইট ডিপেন্ডস অন দ্য কন্ডিশন অফ দ্য ব্রিজল। ব্রিজলের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কখন চেঞ্জ করবেন ব্রাশটা। তারপর আমরা যে কমন ভুলগুলো করে থাকি, আমরা অনেককে ব্রাশ করতে করতে টেলিফোনে কথা বলতে থাকি অথবা অন্য জায়গায় চলে যাই। এই জায়গাগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সেটা তো শিশুদের ক্ষেত্রে, শিশুরাও যে এইদিক সেদিক চলে যাচ্ছে, মায়ের সাথে এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, সেটা তাহলে যদি আমরা টাইম সম্পর্কে যদি জানতে চাই তাহলে কতক্ষণ সময়? অনলি 2 মিনিটস। 2 মিনিটের মধ্যে উপরে নিচে করে প্রত্যেকটা কোয়াড্রেন্টে ভিতরে বাইরে পুরোটা পরিষ্কার করতে হবে। একদম। এটা ছোটদের জন্য, বড়দের জন্য, সবার জন্য একই রকম। সবার জন্য। এবং যে ব্রাশটা আমরা ব্যবহার করি, সেই ব্রাশটাকে 1 সপ্তাহ অন্তর অন্তর কুসুম গরম পানিতে পরিষ্কার করতে হয়। এই জায়গাটা তো আমরা অনেকটা ভুল করে থাকি। ব্রাশটাকে আমরা যে ব্রাশ দিয়ে আমাদের দাঁতের যত্ন নেওয়া হয়, সেই ব্রাশটার যত্ন কিন্তু নিতে হয়। আচ্ছা, সেই ব্রাশের যত্ন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যেটা দিয়ে পরিষ্কার করছি, যে যন্ত্রটা দিয়ে, সেটাই তো আমার ময়লা থাকছে, সেটা কিন্তু পরিষ্কার করা প্রয়োজন। আচ্ছা, শুধু কি কুসুম গরম পানির সাথে কি আর কিছু বা
কিভাবে এটাকে ক্লিন করা সম্ভব? শুধু কুসুম গরম পানিতে হালকা পরিষ্কার গরম করলে, যেটা। হালকা হালকা গরম পানিতে করলেই সাফিসিয়েন্ট। একদম। আপনি কেমিক্যালি স্টেরিলাইজ করতে পারেন যদি মনে করেন যে না জি, জি। সেখানে অন্য জীবাণু আছে, বাট সিম্পলি শুধুমাত্র নর্মাল স্যালাইন ওয়েলে পরিষ্কার করলে ইটস ওকে। একদম। এই যে ব্রাশটা আপনি ব্যবহার করছেন, সে ব্রাশটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের আছে, আপনি যেটা একই কথা রকম বলেছিলেন, বিভিন্ন কোয়ালিটির থাকতে পারে। একদম। কারো ব্রিজলগুলো সফট, কারো হার্ড। এখন দেখা যাচ্ছে যে অনেকের বলছে যে তার মুখে রক্ত পড়ে, ব্রাশ করার ব্রাশ সময়, করলে হ্যাঁ। রক্ত পড়ে, মুখে রক্ত পড়লে মুখে দুর্গন্ধ হয়। হতে পারে। তার জন্য এক ধরনের তখন ব্রাশ আমরা সাজেস্ট করে থাকি। আবার দেখা যাচ্ছে কিছু হ্যান্ডিক্যাপ পেশেন্ট থাকতে পারে, তাদের জন্য আমরা স্পেশালাইজ, তখন আমরা কিছু ব্রাশ তখন আসলে ব্রাশের ভিন্নতাটা চলে আসে। ব্রাশে এই যে ব্রাশ করার যে টেকনিকের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা অবশ্য হ্যাঁ করার জন্য, এবং সেটা 25 গ্রাম চাপ দিয়ে ব্রাশটা করার জন্য, মানে খুব বেশি প্রেসার হবে না। এখন অনেকে বলতে পারেন যে অনলি 25 গ্রাম চাপটা কিভাবে আমি মেজার করব, এটা খুবই এটা তো আসলে মেজার করাটা একটা টাফ বিষয়। বিষয়। জি, তো এই 25 গ্রাম চাপটাকে বলা হচ্ছে ততটুকু চাপ যতটুকু চাপ আপনি দেওয়ার পরেই আপনার মুখের মধ্যে, দাঁতের মধ্যে এক্সট্রা কোনো প্রেশার অনুভব হবে না, সেটাই 25 গ্রাম প্রেশার। আচ্ছা। তো খুব বেশি প্রেশার দিয়ে করে যাবে না। আবার দেখা যাচ্ছে ব্রাশ করতে যে লঙ্গার টাইম ব্রাশ করে, অনেকে খুব জোরে জোরে ব্রাশ করে, অনেকে দেখা যাচ্ছে খুব হার্ড ফুড খেতে পছন্দ করে, তাদের ডিগ্রেশন খাচ্ছে, তাদের কিন্তু কিছু প্রবলেম হচ্ছে। এবং ব্রাশ করার সাথে সাথে ব্রাশ করলে যেরকম উপকার, ব্রাশ করতে ভুলভাবে ব্রাশ করলে তেমনি অনেকগুলো অপকারিতাও আছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, ব্রাশ এবং টুথপেস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আসলে সবসময় আমরা অতটা খেয়াল করি না, আমাদের একটু ওভারলুক হয়ে যায়। এটা যদি আসলে বুঝিয়ে বলার আসলে ধরনটা থাকলে, তাহলে কিন্তু আমাদের দর্শকরা সহজে বুঝতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নিয়ে। আমরা বিরতি থেকে এসে আবার শিশুদের দাঁতের ক্ষয় নিয়ে জানবো। দর্শক, সময় হয়ে গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। আজ কথা বলছি শিশুদের দাঁতের ক্ষয় নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার কাজী মোহাম্মদ ইসরাফিল স্যার। বিরতিতে যাবার আগে আমরা ব্রাশ সম্পর্কে অনেক জ্ঞান নিলাম, কিন্তু এখন যেটা জানবো, যে অনেক সময় আমাদের কাছে অভিভাবকরা এসে বলেন যে আমার শিশু দাঁতে পোকা হয়েছে বা দাঁতের পোকা আছে, তার আসলে দাঁতে কি পোকা হয় নাকি আসলে এটা অন্য কোনো সমস্যা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এটা ম্যাক্সিমাম গাইডিয়ানই এসে বলে যে আমার ছেলে বা আমার মেয়েটার দাঁতে পোকা হয়েছে। আসলে এই পোকা বলতে কিছু নেই, এটা এক ধরনের ডেন্টাল ক্যারিজ বা দন্ত ক্ষয় রোগ। এই দন্ত ক্ষয় রোগের বিষয়ে স্টার্টিংয়ে আমরা কথা বলেছিলাম এই বিষয়টায়। তারপরে যেটা আমরা বলি যে কেন দন্ত ক্ষয় রোগ হয়, যে কোনো একটা ডেন্টাল ক্যারিজ বা দন্ত ক্ষয় রোগ হওয়ার জন্য 4টা ফ্যাক্টর এখানে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। সেক্ষেত্রে সাসপেক্টেবল টুথ সারফেস খুব ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু দাঁত তো মুখের মধ্যে আছে, দাঁতের মধ্যে না থাকলে কোথায় হবে। তারপরে হলো ফুড পার্টিকেলস, খাদ্যদ্রব্য, যে সারাদিন আমরা কত কিছু খাচ্ছি, খাদ্যদ্রব্য আমাদের এখানে সবসময় তো কিছু না কিছু খাওয়া হচ্ছে আসলে। দেন মাইক্রো অর্গানিজম, জীবাণু, সেটা আপনি জানেন যে লক্ষ লক্ষ জীবাণু মুখের মধ্যে আছে। আচ্ছা, এই জীবাণুগুলো কিভাবে ক্যারিজটা তৈরি করছে জানবো, কিন্তু আমাদের সাথে দর্শক আছে, প্রশ্নটা নিয়ে নিতে চাই। আচ্ছা, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কলি, রংপুর থেকে বলছি। আচ্ছা, আমার বাচ্চার বয়স 5 বছর। তো 2 বছরে আমি জানতে পারলাম যে ওর নিচের পাটির দাঁতটা সামনের দিকে আর উপরের পিছনের দিকে। ওর তো ডাক্তারের কাছে দেখানোর পর ডাক্তার বলল যে ওর তো ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, তো এই জন্য মুখে অনেক মেশিন ঢুকানোর জন্য ওর এটা হয়েছে। আচ্ছা, তো ডাক্তার আমাদেরকে জিজ্ঞাসা করলো যে এটা কি ওর জন্মগত কিনা। তো আসলে ওভাবে তো নোটিস করি নাই কখনো। তো এখন ডাক্তার বলছে যে 6 বছর পর আমরা ওর একটা কাজ করব। কারণ কি কাজ করবে এটা আমাদেরকে বলে নাই।
আচ্ছা। তো এটা নিয়ে আসলে আমি একটু ভাবছি যে কি করব, বুঝতে পারছি না আর কি। আচ্ছা, কি করাও যেতে পারে তাই না, কি ধরনের চিকিৎসা নেওয়া যেতে জি, পারে? স্যার কোনো জি, প্রশ্ন জি। করবেন? হ্যাঁ, ওরা বাচ্চার বয়স কত বলেছেন? এখন 5 বছর। 5 বছর। এখন 5 বছর। 5 বছর। আপনি এটা নোটিশ করেছেন 2 বছর বয়সে, বাচ্চা যখন জি, 2 বছর 2 বয়স বছর। থেকে। হ্যাঁ, বাচ্চার জি। কোনো দাঁতে ব্যথা আছে, কষ্ট আছে? না, ব্যথা নেই। শুধু গর্ত হয়ে আছে? হ্যাঁ, হ্যাঁ, দাঁতের মধ্যে একটু গর্ত গর্ত আছে। আচ্ছা, গর্ত গর্ত এই- আছে? হ্যাঁ। আপনি কি একজন কোয়ালিফাইড ডেন্টাল সার্জনকে দেখিয়েছেন? জি, জি, ডেন্টাল সার্জন, ক্যান্সার বিশেষজ্ঞ এরকম দেখাইছি। আচ্ছা, যিনি ক্যান্সারের আর কি ইয়া করেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, জি, আমি দর্শক আপনার এই সাথেই বিষয়টা থাকুন। কথা বলছি। জি, ওনার যে প্রশ্নটা করেছিলেন যে এটা দুটো বিষয়। একটা বিষয় হলো বাচ্চাটাকে যখন ছোট তখন তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, তখন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট মুখের মধ্যে দিয়েছে ওরা যেটা অজ্ঞান রেসপিরেশনের করার জন্য, সময় আসলে অর্গানাইজেশন, লাগে, হ্যাঁ, এরকম মেনটেন কিছু করার ব্যবহার জন্য, করা হয়েছে। রেসপিরেশনের মেনটেন্যান্সের জন্য। তখন হতে পারে দাঁত ব্রোকেন হতে পারে, ভেঙে যেতে পারে। কিন্তু ওনার উনি যেটা বলছেন যে ওনার দাঁতে ছোট ছোট এখনো হয়তো ক্যারিজটা মিনিমাল একটা ক্যারিজ, যেটা ফিটস অ্যান্ড ফিশার ক্যারিজের মতো হতে পারে। এরকম হতে পারে। এইটা একটু ফিলিং করলেই হয়তো কাভার হয়ে যাবে, হয়ে যাবে। যেহেতু ওনার কোনো কমপ্লেইন নেই, হ্যাঁ, এখন ব্যথা ব্যথা নেই, এখনো কষ্ট পর্যন্ত নেই। শুরু হয়নি। মনে হচ্ছে এখনো এনামেলটা হয়তো ওরকম করে ক্ষয় হয়নি। সামান্য একটু এনামেল হয়তো ক্ষয় হয়েছে, ডেন্টিন এখনো টাচ করেনি। একদম। টাচ করলে সেন্সিটিভিটি ডেভেলপ করতো। তো 6 ইয়ার পর্যন্ত অপেক্ষা করতে বলেছে, বলতে ডক্টর পেশেন্টকে কোঅপারেশনের আশাটা এক্সপেকটেশন করতে পারি। জি। পেশেন্ট অনেক সময় 2 বছর বাচ্চা অনেক কোঅপারেটিভ হয়, আবার 10 বছরের বাচ্চা কিন্তু ততটা কোঅপারেটিভ হয় না। সো মুখের মধ্যে কাজ করতে গেলে কিন্তু পেশেন্টের কোঅপারেশন খুব ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। আর আপনি জানেন যে ডেন্টাল সার্জন বলেন, মুখের মধ্যে যে কোনো সার্জনেরই এটা কিন্তু সিঙ্গেল হ্যান্ডের বা 2 হ্যান্ডের কাজ না। হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে 4টা হ্যান্ডে কাজ করতে হয়, অ্যাসিস্ট্যান্ট লাগে। পেশেন্টের একটা ফোবিয়া থাকে, একদম। ভয় থাকে ডেন্টাল আর চেয়ারের উপরে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আরো বেশি। শিশুদের আরও বেশি, একদম ডেন্টাল চেম্বারের কাছে আসতেই চায় না। জি, জি। সেক্ষেত্রে তাদেরকে সেভারাল সেটিং দিতে হয়, তাদেরকে ইউজ টু করতে হয় যে এই চেম্বারে আসার পরে আমাকে শুধু কাউন্সেলিং করে আমাকে কিছুই করেনি, কষ্ট দিইনি। যেমন আমি দাঁত ফেলার সময় আমি যেটা টেকনিকে করি, অ্যাপ্লাই করি, যে দাঁত আজকে শুধু ওষুধ দিয়ে দেবো, আমি তোমার দাঁত ফেলবো না, তুমি বাসায় গিয়ে তুলোটা ফেলে দিবে, তখন দেখবে কাউন্সেলিং করা, যে পেশেন্টকে একটু কাউন্সেলিং করা, কনভিন্স করে নেওয়া। হ্যাঁ, মোটিভেট করা পেশেন্টকে, তখন কিন্তু সে খুব মোটিভেটেড হয়ে যায়। তারপরে দেখা গেলো যে এক সময় আমরা অ্যানেস্থেসিয়া দিলাম, দাঁতটা ফেলে দিলাম, সেটারও পাইনি। একদম। তারপরে হাসি মুখে উঠে ওর মাকে বলে, বাবাকে বলে যে না বাবা কোনো সমস্যা নেই, আমরা বাসায় চলে যাবো। বাসায় যেয়ে তখন যখন কটনটা রোগীর ফেলে আরেকটা তখন কমপ্লেন দেখা ছিল যাচ্ছে যে ওনার নিচের চোয়ালটা, শিশুর যে ওর নিচের চোয়ালটা একটু বড়, উপরের চোয়ালটা একটু ভিতরের দিকে, এই সমস্যাটা আছে। এটা আসলে কি করবে, কবে ট্রিটমেন্ট করতে পারবে? এখন এই যে ওর যদি নিচের চোয়ালটা বড় হয় উপরের চোয়ালের থেকে, এটা একটা অ্যাবনর্মালিটি। সাধারণত উপরের চোয়ালটা নিচের চোয়ালটাকে কভার করে থাকে। তাকে এখনই কিন্তু তাকে এই যে প্রিভেন্টিভ মেজারমেন্টে, প্রোফাইলেকটিক মেজারমেন্ট যেতে হবে। এখন এক ধরনের গ্রোথ রিট্রাক্টর ব্যবহার করা যায়। একদম। এই বিষয়টা এখন ডেন্টাল সার্জনকে বা কোয়ালিফাইড ডেন্টাল সার্জনকে দেখালে সচক্ষে দেখে তার জন্য এখন যে মেজারমেন্টগুলো দরকার, আফটার 12 ইয়ার্স অফ এজে তখন অর্থোডন্টিক ট্রিটমেন্ট করতে পারে, তার অর্থোগনেটিক সার্জারি লাগতে পারে, সেগুলো পরে সেক্ষেত্রে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে আমরা চোয়ালটাকে অনেক সময় ভিতরের দিকে ভিতরে নিয়ে নিতে পারে। যাওয়াটা কিন্তু সম্ভব আমরা এখন করব, আমরা চাইবো যতটুকু এসেছে আর জন্য না বাড়ে, না আসে, সেজন্য কিছু Exactly. প্রিভেন্টিভ কারেকশন Preventive এখন করাটা correction, সম্ভব। এখন হয়তোবা preventive ওনার correction। চিকিৎসক এটাই বলেছেন এটা যে এখানে বলেছেন। কারেকশনটা করবে, সেই ক্ষেত্রে হয়তোবা বাইরে থেকে কোনো হেড কেয়ার বা কিছু একটা দিয়ে সেই Exactly. জায়গাটা প্রিভেনশন করবে। হ্যাঁ, জি, অনেক ওটা ধন্যবাদ। করতে আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা Sure, প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। আমার নাম লামিনা, আমি বেলি রোড থেকে বলছিলাম। জি। আমার প্রশ্নটি ছিল যে আমি গত 5 বছর আগে স্যারের চেম্বারে গিয়েছিলাম, ওনাকে দাঁত দেখিয়েছিলাম, আমার দাঁতে ফিলিং করা হয়েছিল। সেই দাঁতে আলহামদুলিল্লাহ কোনো ব্যথা কষ্ট নেই, তবে তার পাশের দাঁতে একটু সমস্যা দেখা দিচ্ছে, মানে ঠান্ডা পানি বা আইসক্রিম খেলে দাঁতে শিরশির করে। আমি কি সমস্যা, কিংবা এই ক্ষেত্রে করণীয় কি সেটা জানতে চাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ। দর্শক কোনো প্রশ্ন করবেন? বয়স কত? 14 বছর। 14 বছর। 14 বছর। হ্যাঁ, দাঁতে শিরশির করছে, পানি ধরলে লাগছে। আচ্ছা, আচ্ছা। দর্শক সাথেই থাকুন আপনি আমাদের। হ্যাঁ, শিরশির করছে, ঠান্ডা পানি বা মিষ্টি খেলে, আইসক্রিম খেলে শিরশির করছে। এটা ইন্ডিকেট করে
এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন টাচ হয়ে গেছে। তার মানে ও বলেছে যে ওই পেশেন্ট বলেছিলেন যে 5 বছর আগে একটা চিকিৎসা করেছেন, একটা দাঁতে করেছেন, সেই দাঁতে পাশের দাঁতে এখন তার পাশের দাঁতে এখন আপনার ক্যারিজ হয়েছে, সেটাতে এখন প্রবলেম। এটাও এখনো ফিলিং করার স্টেজে আছে। সেক্ষেত্রে আমরা সেন্সিটিভিটি ক্যারিজ ডেপনেসের উপর ডিফারেন্ট করে আমরা, যেহেতু 14 ইয়ার্স অফ এজ, দ্যাট মিনস এটা একটা স্থায়ী দাঁত। হ্যাঁ, এই স্থায়ী দাঁতে তাকে পার্মানেন্ট রেস্টোরেশনে যেতে হবে। এখন হালকা শিরশির করলে বা পানি ধরলে সেক্ষেত্রে আমরা ফিলিংটা বেশি ব্যবহার করি। এখন কালার ম্যাচিং সুন্দর অনেকগুলো অত্যাধুনিক প্রযুক্তির আপনার তবে সেক্ষেত্রে মনে হয় একটু দেখে নিলে আর একটু বেশি ভালো হয়। একজন কোয়ালিফাইড ডেন্টাল সার্জনকে দেখিয়ে চিকিৎসা যত দ্রুত সম্ভব চিকিৎসা করে নেওয়াটাই উচিত। অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মনিরুল বাহার শিপন, আমি ফেনী থেকে কল করছি। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। নেক্সাস টিভিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য প্রথমত ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের বাচ্চারা যখন 4-5 বছর বয়স হয়, তাদের প্রাথমিক যে দাঁতটা ফেলানোর সময় হয়, নড়েচড়ে উঠে, তখন আমরা অনেক সময় গাইডিয়ানরা ঘরে বসে এটা ফেলে দিই। এই ক্ষেত্রে কি কোনো বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা, আমি ডাক্তার সাহেব কাছ থেকে জানতে চাচ্ছিলাম আর কি। অসংখ্য ধন্যবাদ দর্শক, খুব চমৎকার একটা প্রশ্ন করার জন্য এবং নেক্সাস টেলিভিশনের সাথে থাকার জন্য। খুবই চমৎকার একটা প্রশ্ন। এটা আমাদের দেশে বা আমাদের সমাজে এটাকে অত্যন্ত প্রচলিত একটা নিয়ম। দাঁত সাধারণত আমরা বলেছি যে 6 মাস বয়সে প্রথম দাঁত ওঠা শুরু হয় এবং খুবই চমৎকার একটা সিমেট্রিক্যাল একটা পজিশনের মতো এই আবার 6 বছর বয়সে দেখা যাচ্ছে তার দুধের দাঁতটা পড়া শুরু হয়। এই দুধের দাঁতটা তখন আবার ওই 6 বছর বয়সে পড়া স্টার্ট হয় এবং 6 বছর বয়সে পেছনে আরেকটা দাঁত আসে, সেটা 6 ইয়ার্স মডার আমরা বলে থাকি। তো 6 বছর বয়সে যে দাঁতটা পড়ছে, তো এই দাঁতটা যখন নড়ে এটা বাসায় ফেলে দিলে খুব কোনো সমস্যা নেই। বাট অনেক গাইডিয়ান করে কি, সেখানে সুতো বেঁধে তারপরে অনেক কিছু অনেকগুলো আরো দেখা যাচ্ছে কষ্ট করে, হ্যাঁ, যে প্রসিডিউর করে জোর করে ফেলতে যায়, তখন গামগুলো ল্যাসারেশন হয়ে যেতে পারে, ল্যাসারেটেড হতে পারে। আপনি দাঁতটাকে, যেটা আমরা প্রথমেও বলেছিলাম যে আপনি দুধ দাঁত মনে করি অনেকে চিকিৎসা করতে চান না, মনে করি এটাতে পড়ে যাবে, এটাকে আমার কেন কষ্ট এখানের জন্য আমি বিয়ার করব। কিন্তু এই ধারণাটা ভুল। আপনার যে দাঁতটা নষ্ট হচ্ছে, এটা যদি ক্যারিজিয়াস টিটটা আস্তে আস্তে আপনি ট্রিটমেন্ট না করলে একসময় তো গ্রানুলোমা হয়ে যাবে এখানে শেষ পর্যন্ত। তো সেই জায়গায় যে একটা সিস্ট হয়ে গেল বা গ্রানুলোমা হয়ে যাবে, তখন তো দেখা যাচ্ছে মাড়িটা কাটতে হবে। তো তাহলে আপনার দাঁতটা পড়ে যাবে, কিন্তু মাড়িটা তো পড়বে না। এই মাড়িটাকে সুস্থ সবল মাড়ি এবং দাঁত রাখার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে একজন শিশুর জন্য তাকে তার যে সুন্দর, স্মার্ট এবং দৃঢ় প্রত্যয় করে তোলার জন্য কিন্তু অত্যন্ত জরুরি। কারণ দাঁতের কন্ডিশনটা, স্মার্টনেসটা কিন্তু ডিফেন্ড করে আউটলুকিংটা সবার আগে, ফেয়ারনেসটাকে খুব সুন্দরভাবে আপনি তুলে ধরে দাঁত। যার বেশি সুন্দর দাঁত, তার হাসি সুন্দর, তার এভরিথিং আপনার খুবই চমৎকার লাগে, কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকে, অনেক সাহসী হয় বাচ্চারা আসলে। এই জায়গাটাতে বাসায় যদি ফেলে দেয় কোনো সমস্যা নেই, যদি খুব বেশি নড়ে ফেলতে পারে, কিন্তু যাতে কোনো ট্রমা না হয় বা এখানে ক্ষত না তৈরি হয়, সেরকম পন্থা থাকলে অবশ্যই ফেলতে পারে। জি জি, অবশ্যই ফেলতে পারেন, কিন্তু খুব জোর করে যেন না ফেলা হয়। সেক্ষেত্রে যে কোনো একজন কোয়ালিফাইড ডক্টরকে দেখে ফেলা সান্নিধ্যে গেলে সেক্ষেত্রে বেশি উপকৃত হবে। আমরা ক্যারিজ সম্পর্কে জানছিলাম স্যার। জি, তো এখন আমরা যেটা বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ক্যারিজটা কেন হয়। যে 4টা ফ্যাক্টর আমরা কথা বলেছিলাম: সাসপেক্টেবল টুথ সারফেস, ফুড পার্টিকেলস, তারপরে মাইক্রো অর্গানিজম, দেন সাফিসিয়েন্ট টাইম। এই যে প্রথম 3টা কিন্তু অ্যাভেলেবল ইন দ্য ওরাল ক্যাভিটি, সবসময় থাকে। সাসপেক্টেবল টুথ সারফেস, ফুড পার্টিকেলস, মাইক্রো অর্গানিজম সবই আছে। এই সাফিসিয়েন্ট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপিং দ্য ডেন্টাল ক্যারিজ। এই ডেন্টাল ক্যারিজটা ডেভেলপ করে 24 ঘন্টা যদি কোনো একটা ফুড পার্টিকেলস, এই যে আমি প্রথমেও বলেছিলাম যে আমরা কেন ব্রাশ করি আমাদের খাদ্যদ্রব্যগুলো 2 দাঁতের ফাঁকে আটকায় থাকে, সেটাকে পরিষ্কারের জন্য। এই পরিষ্কার করার পরেও সেই ব্যক্তি অত্যন্ত দুর্ভাগা ব্যক্তি, আনলাকি পারসন, যার 3বার 4বারও ব্রাশ করার পরেও ট্র্যাকশন অফ এ ফুড পার্টিকেলস কোনো একটা দাঁতের ফাঁকে থেকে গেছে। সেই ফুড পার্টিকেলসটা 24 ঘন্টা পরে ব্যাকটেরিয়া এসে ব্যাকটেরিয়াল ক্লোনাইজেশন স্টার্ট করে। ব্যাকটেরিয়াল ক্লোনাইজেশন যখন স্টার্ট করে, তখন সেখানে টার্টার হয়, ফ্ল্যাগ হয়, সে ফ্ল্যাগ থেকে
অ্যাসিড সিক্রেশন হয়ে দেন আস্তে আস্তে দাঁতটা ক্ষয় হতে থাকে। দিস ইজ দ্য সিকোলি অফ ডেন্টাল ক্যারিজ। তবে এই 4 থেকে 5 বছর বয়সের যে শিশুরা আছে তাদের দাঁতগুলোর ভিতর একটু ফাঁকা ফাঁকা স্থান বেশি থাকে, এই স্থানগুলো কি আসলে ক্যাভিটি হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা কিনা এটা জানবো। কিন্তু একজন দর্শক আছে আমাদের সাথে। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুরুল ইসলাম বলছিলাম চট্টগ্রাম থেকে। জি নুরুল ইসলাম, বলুন আপনার প্রশ্নটি। জি, আমার প্রশ্নটা হলো বাচ্চাদের যখন 6-7 বছরের দাঁত পড়ার সময় হয়, ওই সময় দাঁতটা বাচ্চাদের নড়ে, বাচ্চারা অনেক সময় প্যারেন্টসকে বলে না তার দাঁত টান উঠতেছে, কিন্তু না বলার ক্ষেত্রে বা খেয়াল না করার ক্ষেত্রে দেখা যায় পিছনে আরেকটা দাঁত হয়ে যাচ্ছে, আগা বাগা হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো এই দাঁতটা কি যখন সামান্য নড়ে, যখন বুঝতে পারে গার্ডিয়ানরা, তখন কি এটা ফেলে দেওয়া ভালো, নাকি বেশি নড়লে আমরা স্বাভাবিকভাবে যে বাসায় যে নিয়ম বলছেন ওইভাবে ফেললে ভালো? এটা একটু মানে ওই কম নড়া অবস্থায় এটা ফেলে দেওয়াটা কি যুক্তিসঙ্গত কিনা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন করবেন দর্শক? না, সবাই বলেছে 5-6 বছর বয়সে যখন ইউজুয়ালি যখন দাঁত নড়ে সেই প্রসেসে যখন প্রথমে আসলে শিশুরা বুঝতে পারে না, এই সময় যদি না জানে কোনো কারণে তখন শিশুদের গার্ডিয়ান সেখানে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করতে হয়, গার্ডিয়ানকে একটু খেয়াল করতে হয়। আমরা এখানে আসলে শিশুদের বিষয়গুলো অনেকগুলো বিষয় এসে যায় একটার সাথে একটা আলোচনা করতে গিয়ে। আমরা যে ক্যারিজের মধ্যে যেটা ছিলাম, আমরা এই দর্শকের প্রশ্নের আনসারটা আগে করে নিই যে উনি 5-6 বছর বয়সে যখন নড়ে, ইউজুয়াল যখন নড়ে দাঁতটা, তখন এই দাঁতটা যখনই কম নড়ে তখনই কিন্তু যদি ডেন্টাল সার্জনকে দিয়ে হোক, নিজে হোক, যদি উনি উইদাউট এনি ট্রমা, আপনার কোনো ক্ষত সৃষ্টি না করে যদি ফেলতে পারে, দ্যাটস গুড, সেটাই ভালো। তাহলে আপনার আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা খুব কমে যায়, স্থান মতো চলে আসে। আর এটা ইন টাইম যদি না ফেলা হয় তাহলে এটা বাঁকা হয়ে যায়, তখন দেখা আঁকা বাঁকা হয়ে তখন আবার অর্থোডন্টিক ট্রিটমেন্টের জন্য তখন দরকার হতে পারে। আর্লি বা যখন কম নড়ে তখন ফেলাটা বেটার, একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই। তবে স্যার এটার সাথে দর্শকের প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন একটু স্যার আমি তৈরি করি, সেটা হচ্ছে যে এই যে দাঁতগুলো পড়ার একটা যে ব্যাপার, এটা তো 6 বছরে জানে যে পড়ছে, এটুকু জানে, আসলে কোন দাঁত পড়ছে এই ব্যাপারটা কিন্তু অনেক অভিভাবকরা জানেন না। এবার দেখা যাচ্ছে যে ইচ্ছে মতো নড়ছে, তার সাথে আবার অভিভাবকরা আরেকটু নাড়িয়ে বেশি নাড়াচ্ছেন এবং পড়ে যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে দাঁতও ঠিক মতন আসছে না, অনেকদিন ওই জায়গাটা খালিও থাকছে। তাই স্থানগুলো এবং সময়গুলো যদি একটু বলেন যে কোন দাঁত কখন পড়বে। না, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি অবতারণা করেছেন, যে ওনারা টাইমিংগুলো যদি না জানার কারণে দেখা যাচ্ছে যে হালকা নড়ছে বা নড়েও নাই, বাট উনি বলবো যে আমার তো 4টা দাঁত নিচে পড়ে গেছে, এখন পাশেরটা পড়ার কথা, কিন্তু সি তো এই সময় পড়বে না। এখন আমরা সাধারণত দুধ দাঁতগুলোকে ABCD এরকম করে আমরা এগুলোকে ইন্ডিকেট করি। তো সেই জায়গায় উনি টাইমিং সম্বন্ধে যখন ধারণা নাই, যখন উনি জোর করে অথবা যেভাবে হোক, আপনি বললেন আর্লি লস অফ ডিসোডিয়াস টিথ, যদি আর্লি লস হয়ে যায় সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেম হচ্ছে। কি হচ্ছে, আপনার ভেরি সিম্পল বিষয়, আমরা যদি একটা বেঞ্চে যদি 5 জন লোক বসে থাকি, সেই বেঞ্চ থেকে যদি একজন লোক আমরা কোনো কারণে উঠে যাই, বাকি 4 জন আমরা কি করি, জাস্ট একটু রিল্যাক্স হয়ে বসি। এই রিল্যাক্স হয়ে বসতে যাই আমরা বাকি 4 জন ওই 5 জনের জায়গাটা দখল করে ফেলি। তাহলে যেই দাঁতটা আর্লি ফেলে দিল সেটার কারণে বাকি দাঁতগুলো যে স্পেসিংটা তখন কমে যাচ্ছে, স্পেসটা পরবর্তী যে দাঁতটা আসবে তার জন্য সাফিসিয়েন্ট স্পেস থাকবে না। তখন আচ্ছা স্যার, সময়টা যদি একটু বলেন যে নিচের দাঁতটা যখন উঠছে 6 বছর, এর বা পরের দাঁতগুলো 6 বছর বয়সে প্রথমে দাঁতগুলো জানতে হবে যে নিচে যে দুটো দাঁত থাকে, দুটো সেন্ট্রাল ইনসিজার আমরা বলে থাকি, এই দুটো প্রথমে উঠছে এবং এই দুটো প্রথমে সাধারণত এই দুটো ব্যর্থ হতেই পারে, ব্যতিক্রম সব জায়গায় আছে, থাকতেই পারে, পড়বে। যখন আবার 7 থেকে 8 বছর বয়স হবে তখন উপরের দুটো পড়ে। আচ্ছা, এই জায়গায় যখন তার বয়স 8-9 হয় তখন আবার ল্যাটারাল ইনসিজার দুটো পড়ে, নিচে থাকে উপরেও। তারপরে যখন 10 ইয়ার্স ক্রস করে, 10 ইয়ার্স বা 11 ইয়ার্স এরকমে DE মানে মাড়ির যে দাঁতটা থাকবে সেই দাঁতগুলো সেগুলো 11-12 ইয়ার্সে যায় তখন পড়ে।
কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি 6 বছর বয়সে যখন দাঁত পড়া শুরু হলো ঠিক একই টাইমে 6 বছর বয়সে মাড়ির একটা দাঁত ওঠে, স্থায়ী একটা দাঁত ওঠে, প্রথম স্থায়ী দাঁত। ওই স্থায়ী দাঁতটা দেখতে সাইজ শেপ কিন্তু আপনার ওই দুধ দাঁত ভিতরের দাঁতটার মতোই একই রকমই থাকে। যার জন্য আমাদের গাইডিয়ানরা যেটা ভুল করেন যে ওনারা বলেন যে এটাও দুধ দাঁত, এটা পড়ে যাবে, এটাকে তখন ওনারা এটার প্রতি গুরুত্ব কম দেন, ব্রাশটাও ঠিক মতো হয় না, তখন এই 6 ইয়ার্স মোলারটাও কিন্তু বাচ্চাদের বেশি নষ্ট হয়, ক্যাভিটি হয়ে যায়। তবে মাড়ির এই দুটো দাঁতের পরে মাঝখানে একটা দাঁত থাকে, সেটা সবার শেষে পড়ছে, সেই নাম্বার দাঁতটা সবার শেষে পড়ছে। আমাদের একটা সময় হয়ে গেছে বিরতি নেওয়ার। দর্শক, সময় গেল ছোট্ট একটি বিরতি নেওয়ার, সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম শিশুদের দাঁতের ক্ষয় নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার কাজী মোহাম্মদ ইসরাফিল। বিরতিতে যাবার আগে স্যার আমরা অনেকগুলো কারণ সম্পর্কে জানলাম, কীভাবে প্রোটেস্ট করবে সেটাও জানলাম, কিন্তু অনেক সময় স্যার চেম্বারে অনেক সময় অভিভাবকরা আসেন যে দাঁতের ক্ষয় নিয়ে আসছেন, বলতে হয় যে রুট ক্যানাল করতে হবে বা দাঁতটাকে রাখার চেষ্টা করতে হবে, কিন্তু অভিভাবকদের একটাই প্রশ্ন যে দাঁত তো পড়েই যাবে, দুধ দাঁত যেহেতু পড়ে যাবে, তাহলে এটাকে কেন নতুন করে আবার ফিলিং করতে হবে, রুট ক্যানাল করতে হবে, কেন ট্রিটমেন্ট আসলে প্রয়োজন? জি, খুব সুন্দর একটা বিষয় অবতারণা করেছেন। প্রথমেই বলেছিলাম যে বাচ্চার যদি সুস্থ সবল দাঁত বা মুখটা যদি আপনি পেতে চান, ডেফিনেটলি আপনাকে ডিজিজ ফ্রি রাখতে হবে। আমার দেশে হয়তো বা চলে আসবে এরকম, জাপানে কিন্তু আপনার রুলস রেগুলেশনের মতোই আছে যে 80-20 একটা প্রবাদ আছে যে প্রত্যেকটা জাপানির মুখে আপনার 20টা দাঁত তাদের 80 বছর বয়স পর্যন্ত থাকতে হবে। দেখেন প্রত্যেকটা সেক্টরকে ওভাবে ডেভেলপ করে নিয়েছে। এখন আমাদের দেশেও কিন্তু এখন অনেক বেশি সচেতন হয়েছেন, ডেন্টাল সার্জনের কাছে এখন পেশেন্ট যায় এবং চেকআপের জন্য আসেন, আপনার দেখা যাচ্ছে কাউন্সেলিং অথবা পরামর্শ নিতে আসেন। আপনি যে কথা বলেছেন যে এটা ম্যাক্সিমাম গাইডিয়ানে বলেন যে স্যার আমার দাঁতটা, বাচ্চা তো দাঁত পড়ে যাবে, দাঁতটা চিকিৎসা, দাঁতটা যদি চিকিৎসা না করে তাহলে কি হবে? আপনি বলেছেন প্রথমে ছোট একটা গর্ত ছিল, যে গর্তটাতে কোনো সমস্যা ছিল না, তখন কিন্তু নোটিশ করে না, কেউই নোটিশ করে না। এই গর্তটা কিভাবে হলো? যেটা বললাম যে আগে আপনার সাফিসিয়েন্ট টাইম যখন ফুড পার্টিকেলস অথবা আপনার যে জিনিসগুলো খাচ্ছিলেন সেগুলো আটকাই ছিল, এই 24 ঘন্টা পরেই সে ডেন্টাল ক্যারিজটা ডেভেলপ করলো। এই ক্যারিজটা যখন ছোট ছিল তখনই যদি ডাক্তারের কাছে আসতো তাহলে খুব ইজিলি এটাকে পরিষ্কার করে ফিলিং করে, এখন কিন্তু খুব লেটেস্ট অনেকগুলো ফিলিং ম্যাটেরিয়ালস আছে বাচ্চাদের জন্য, খুব ইম্পর্টেন্ট জিআই ফিলিং বা গ্লাস আইনোমার ফিলিং আমরা বলে থাকি। এটা করে দিলে একদম খুব সুন্দর সুস্থ হয়ে যেত। কিন্তু এই সময়টাতে খুব কম পেশেন্ট আসে, বাচ্চা যখন ব্যথা শুরু হয় তখন আসে। এখন বাচ্চা যখন ব্যথা শুরু হয় তখন প্রেসক্রিপশন করে কিছু ওষুধ হয়তো মেডিকেশন দেওয়া যায়, অনেক গাইডিয়ানে মেডিকেশন দিলে কয়েকদিন ভালো থাকলো, কিন্তু গ্রাজুয়ালি যখন এটা চলতে থাকবে একসময় এখানে অ্যাবসেস হয়ে যাবে, অ্যাবসেস হয়ে সিস্ট হবে, তাহলে এই বাচ্চাটার কোথায় ল্যাব ছেটে নিয়ে চলে যাবে একসময়। তা এই জন্য চিকিৎসাটা খুব ইম্পর্টেন্ট। চিকিৎসা না করলে এই যে একটা ডেসিডিয়াস সাকসেসরকে আমরা ফেললাম না টিথটাকে, কিন্তু পার্মানেন্ট যে সাকসেসটা আসবে সে তো ইনফেক্টেড হয়ে যাবে এটার কারণে। তো এই জন্য চিকিৎসা করে রাখাটা খুব, আর্লি আপনি ফেলতেও পারছেন না, আর্লি ফেললেও আপনার দেখা যাচ্ছে স্পেসিং হচ্ছে, সেখান থেকে তারপরে ক্রাউডিং হয়ে যাচ্ছে, দাঁতগুলো আঁকাবাঁকা হয়ে যাবে, অনেকগুলো প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সুইং করতে পারবে না, বাচ্চা ভালোভাবে চিবিয়ে খেতে পারবে না। তাহলে যখন সে ভালোভাবে চিবিয়ে খেতে পারবে না তত নিউট্রিশন আপনার পাবে না, তখন অন্য শরীরের অন্যগুলো আপনার সেগুলো দুর্বল হবে। এই জন্য ফিলিং করার পরে বা ফিলিং স্টেজ আসলে ফিলিং করা যায়, আর না হলে আপনার ওই যেটা বললেন আপনি রুট ক্যানেল, আসলে রুট ক্যানেল কথাটা শুনলে কিনা এটা সম্পর্কে জানবার জন্য দর্শক আছে, স্যার একটা প্রশ্ন নিয়ে নিতে চাই। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ডক্টর ইসরাফিল ভাইয়ের কাছে, আসলে ওনার কাছে তো অনেক প্রশ্ন ছিল, তার মধ্যে 3টা প্রশ্ন হলো, বাচ্চাদের আমরা আসলে টেলিভিশনে অনেক ধরনের বিজ্ঞাপন দেখি, এর মধ্যে আমার জানার ইচ্ছা যে বাচ্চাদের জন্য আসলে কোন টুথপেস্টটা জরুরি। তার আগে আমি বোধহয় পরিচয়টা দিয়ে নিই, আমি ডক্টর তারিক ফারহানা। ইসরাফিল ভাই ভালো আছেন? জি, আপনার পরিচিত? জি আলহামদুলিল্লাহ, ডক্টর তারিক ফারহানা। ভালো আছেন আপনি? জি 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 আছি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আসলে বাচ্চাদের মানে একটা কথা জানি আমরা যে তাদের ছোটবেলায়
ক্যারিজ হয় তাদের দুধ দাঁতগুলো পড়ে যাওয়ার পরেও বড় বড় হয়ে গেলে তাদের ক্যারিজটা আসলে কন্টিনিউ করে কিনা, এই কথাটা কতটুকু সত্য। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের মাড়ি আস্তে আস্তে বড় হতে হতে মাড়িটা নেমে আসে কি কি কারণে? আচ্ছা, মাড়ি বড় হতে হতে নেমে আসে কি জন্য? অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফারহানা, আপনার আমাদের সাথে আছেন আপনার 3টি প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন তো আমরা উত্তর দিয়েছি যে কি ধরনের টুথপেস্ট আসলে ব্যবহার করতে হয়। ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট গ্লু আমরা সাধারণত আমরা বলি, আমরা বলেছি আগেও ওটা ব্যবহার করবেন। আর ওনার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল যে ক্যাভিটি যেগুলো থাকে, যে ছোট মানে দুধ দাঁতে যে ক্যারিজটা ছিল সেটা কি স্থায়ী দাঁতে পরবর্তীতে হবে কিনা বা হয়, ওরকম কোনো আপনার এই নেই যে দুধ দাঁতে ক্যারিজ ছিল দেখে যে ফার্মেন্টিতেও ক্যারিজ হবে, ওরকম কোনো আপনার এই নেই, স্টাডি নেই বা এরকম কোনো এখন পর্যন্ত এভিডেন্স পাওয়া যায়নি। তবে যে নেগলেক্টেড মাউথ থাকবে, যে ক্যারিজ আপনার টিসিটিএসটি স্টার্ট হলো কেন, সে কজগুলো যদি আপনাকে রিলিভ না করা যায়, রিমুভ না করা যায়, দেন পার্মানেন্ট টিথের উপরে সেই ইফেক্ট পড়বে, তখন পার্মানেন্ট টিথ তো সেই ক্যারিজ ব্যবহার করতে পারে। কারণ অ্যাওয়ারনেসটা তো খুব ইম্পর্টেন্ট, এখানে সচেতনতা থাকা। ব্রাশিং, দুধটাতে যখন আমরা বলি যে এটা ফিলিং করতে হবে বা রুট ক্যানাল করতে হবে, সেই চিকিৎসাগুলো নিয়ে নিলে আসলে ব্যাকটেরিয়াগুলোর পরিমাণ কমে যায়। জি। আর ওনার তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে চোয়ালটা নেমে যায়, অনেক সময় দাঁত বড় হতে হতে যখন চোয়ালটাও বড় হয় দাঁতের থেকে মাড়িটা আসলে নেমে যাচ্ছে, কেন নেমে যায়? না, ওর চোয়ালটা নেমে যাচ্ছে বলতে উনি আসলে কি বুঝাতে চাচ্ছেন এখানে? হয়তোবা দাঁতটা বড় হয়েছে, দাঁতের থেকে যে চোয়াল বা মাংসপিণ্ড যেটা নেমে যাচ্ছে সে বিষয়ে হয়তোবা জানতে চাচ্ছেন। দাঁত থেকে, দাঁতের ক্ষয় থেকে। দাঁতের ক্ষয় থেকে। আচ্ছা, উনি যেটা হতে পারে ওই যে আমরা প্রথমেই বলেছিলাম যে কিছু ব্রাশিং মেথডের জন্য আমাদের ব্রাশে সে এব্রেশন হয়, ইরোশন হয়, টিশন হয়, বিভিন্ন প্রসেস আছে এগুলো। তো উনি এক হতে পারে যে গ্রোথের সাথে সাথে যেটা অ্যাবনর্মালিটি আমরা আগে বলেছিলাম যে আপনার স্কেলেটাল প্যাটার্নগুলো চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে আপনার দেখো নিচের চোয়ালটা গ্রাজুয়ালি বড় হয়ে যাচ্ছে, উপরে কাভার করে থাকার কথা কিন্তু সেটা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ম্যালওকুলেশন বলে থাকি, সেগুলো হতে পারে। আরেকটা হতে পারে ওই যে বয়স বৃদ্ধির সাথে সাথে বড় হতে হতে যখন বাচ্চাদের ক্লিনিক্যাল ক্রাউন এবং অ্যানাটমিক্যাল ক্রাউন, দুটো ক্রাউন আমরা বলে থাকি, যে ক্ষয় হওয়ার কারণে যতটুকু একটা ক্রাউন লেন্থ আমরা ধরে নিলাম একটা 10 মিলিমিটার, যেটা ওর ভিজিবল টু দ্য ওরাল ক্যাভিটি, যেটা তো মুখের মধ্যে দেখা যাচ্ছে, এটা এক সময় দেখা যাচ্ছে ক্ষয়ের কারণে গ্রাম থেকে নিচে নেমে আসার কারণে 12 মিলিমিটার বা 13-14 মিলিমিটার হয়ে যায়, সেটা তখন এনলার্জ মনে হয়, সেটা হতে পারে। তার আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আরেকজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিতে চাই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেনী থেকে বলছি, আইরিন। জি আইরিন, আপনার প্রশ্নটি করুন। আমার বাচ্চার বয়স হচ্ছে 8 বছর। ও দাঁতের সামনে পিছনে দাঁতে পোকা খেয়ে ফেলছে। এখন ওর মানে কোনো সলিড খাবার বা শক্ত খাবার খেতে পারে না, খেলে ওর মানে ব্যথা করে, দাঁতে প্রচুর ব্যথা করে, এক্ষেত্রে করণীয়টা কি? অসংখ্য ধন্যবাদ। দর্শক কোন প্রশ্ন করবেন? বাচ্চার বয়সটা আরেকবার বলবেন। বয়স হচ্ছে 8 বছর। 8 বছর, জি অসংখ্য ধন্যবাদ। বয়স 8 বছর। এখন পেছনের দাঁত বলতে উনি কোন দাঁতটা বুঝিয়েছেন? একদম লাস্ট ওয়ান যদি হয়ে থাকে ডেফিনেটলি সেটা একটা পার্মানেন্ট স্থায়ী দাঁত হতে পারে, কারণ 8 বছর 6 বছর বয়সে আপনার দাঁত উঠেছে, 6 এবং 7 দুটোই হয়ে যেতে পারে। সো এখন হতে পারে উনি পেছনে আবার ডিইও হতে পারে, ইও তখন থেকে যায়, মিক্সড ডেন্টিশন এই সময়টা। এখন ই যদি হয়ে থাকে অথবা যেটাই হোক, ওনাকে খুব দ্রুতই একজন কোয়ালিফাইড ডক্টরকে দেখায় পরামর্শ নিয়ে দেন এটাকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা করাটা খুব জরুরি, কারণ গর্ত হয়েছে, দ্যাট মিনস এখানে আস্তে আস্তে এটা এক সময় পেইন হবে, যখন পাল্পে টাচ হবে ব্যথা হচ্ছে কিছুটা। আর সবচেয়ে বড় সমস্যা যেটার কথা বলে সে চিবিয়ে খেতে পারছে না। খাওয়ার জন্য এখনই হয়তো ডক্টর কাছে গেলে ডক্টর দেখে ফিলিং লাগলে ফিলিং করবে, অথবা দেন নেক্সট প্রসিডিউরে যাবে। আমরা যে কথাগুলো বলছিলাম যে শিশুর বিষয়টায়, যে তাদের রুট ক্যানাল, অ্যাকচুয়ালি তাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট না, সেটা লুক লাইক দ্য রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানালের মধ্যে সেম প্রসিডিউর, দ্যাটস ওয়াই আমরা এটাকে রুট ক্যানাল অনেকে বলে থাকে, কিন্তু এটাকে পালপেক্টমি বলা হয়। পাল্পগুলোকে, ইনফেক্টেড পাল্পগুলোকে আমরা বের করে দিয়ে সেখানে আমরা কিছু ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা সেটাকে ফিল আপ করে রাখি। সেক্ষেত্রে আমাদের শেডিং প্রসিডিউরে কোনো হ্যাম্পার করে না। এটা অনেক সময় অভিভাবকদের প্রশ্ন থাকে যে এই স্থায়ী দাঁতটা উঠবে, সেটা আবার উঠবে কিনা। জি জি জি, অনেকে মনে করে রুট ক্যানাল করলে তো এই দাঁতটা আমার যে স্থায়ী দাঁতটা সেটা উঠতে পারবে না, সেটার জন্য আপনার এই হয়ে যাবে।
প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তো রুট ক্যানেল করা বলতে জিপি যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেটা যেহেতু ইনার এটা পচে না গলে না, সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল পার্মানেন্ট টিতে না, আমরা পার্মানেন্ট টিতে সেটা ব্যবহার করি। কিন্তু ডেসিডিয়াস টিতে তো আমরা সেটা ব্যবহার করছি না। জিনিসটা অনেকটা একই, কিন্তু পদ্ধতিগত দিক এবং হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা যায় সেখানে কিছু ভিন্নতা আছে, যার জন্য আপনার এই পালপেক্টমি করলে স্থায়ী দাঁত ওঠার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। একটা আলাদা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে শিশুদের মুখে মাঝে মাঝে ছোট ছোট কিছু ঘায়ের মতন দেখা যায়, অনেক বাচ্চারা এটাতে অনেক কষ্ট পায়, দেখা যায় একটু বিচির মতন, কয়েকদিন পর ভালো হয়ে যাচ্ছে আবার হচ্ছে, আসলে এই জিনিসটা কি যদি একটু বলেন? মানে একদম ছোট বাচ্চাদের এর মুখের মধ্যে গামের মধ্যে হচ্ছে না, গামের মধ্যে হয়, অনেক সময় জিহ্বার উপরে হয়, সাদা হয়ে থাকে, আস্তরণ পড়ে যায়। এখন ওরাল থ্রাশ হতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাপথাস আলসার হতে পারে, দেখা যাচ্ছে আমাদের এখন ডিভাইস এডিক্টেড হয়ে যাচ্ছে সবাই, রাতে অনেক রাত পর্যন্ত আপনার জেগে থাকে, ঘুমায় না। টাইমলি যদি আপনি খাওয়া দাওয়া যদি আপনার না করে এবং যদি নিউট্রিশন যদি ব্যালেন্স ডায়েট যদি না খায়, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু এই প্রবলেমগুলো ভিটামিনের অভাবে হতে পারে। তো এখন যে বাচ্চাটা আপনার দেখা যাচ্ছে একদম এখন তো পোল্ট্রি চিকেন একদম খুবই বেশি পছন্দ, মাছ মাংস অথবা ফাস্ট ফুড আপনার খুব বেশি পছন্দ, কিন্তু ভেজিটেবল খাবে বা ফলমূল টাটকা শাকসবজি এগুলো খুব বেশি খায় না, যার জন্য দেখা যাচ্ছে যে তাদের দাঁতগুলো ওরকম স্ট্রেংথ পাচ্ছে না, ওগুলো ব্রিটেল হয়ে যাচ্ছে। তো আমাদের পরামর্শ হলো তাদেরকে ব্যালেন্স ডায়েট এনশিওর করা এবং টাটকা শাকসবজি ফলমূল বাচ্চাদেরকে অবশ্যই বেশি বেশি খাওয়াতে হবে। তবে খাবার দাবারের ক্ষেত্রে যেটা একটু জানবো যে চকলেট এমন একটা জিনিস, এটা পছন্দ না এমন কেউ নেই, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একদম মানে ও তাদের জন্য যেন বাধ্যতামূলক যে এটা শিশুদেরই খাবার একটা। এই চকলেটটা খেলে দাঁতের নানা রকম সমস্যা হয়, যে কারণে আমরা অনেক সময় বলি যে চকলেট খাওয়াই যাবে না। আসলে কি চকলেট কি খাওয়া বন্ধ করে দেবে নাকি চকলেট খেয়ে দাঁত ভালো রাখা যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করেছেন। এটা কিন্তু আমরা একেবারেই মানে প্রত্যেক দিনই রুটিন বেসিক মনে হচ্ছে যে গার্ডিয়ান থেকে এরকম কোশ্চেন আমরা পেয়ে থাকি। তার আগে আমি একটু কথা বলি যে আপনার যখন একটা স্কুল গোয়িং এবং প্রি স্কুল গোয়িং দুটো বিষয়, একটা হলো বাচ্চা যখন স্কুলে যায় না, বাসায় থাকে, গার্ডিয়ানের সুপারভিশনে থাকে, তখন চকলেট চুইংগাম তখনও কিন্তু সে খায়। আবার বাচ্চা যখন স্কুলে ভর্তি করে নতুন, সেই ক্ষেত্রে তখন তার কিছু বন্ধু ফ্রেন্ডশিপ হয়, নতুন নতুন বন্ধুদের সাথে হয়, তখন তারা এক্সচেঞ্জ করে চকলেট, তার সাথে ও আদান প্রদান করে, ফ্রিনেস আসে, তখন তারা অনেক কিছু চুইং করে খায়। এটা খাওয়ার পরেই দেখা যাচ্ছে যে আপনি একটা চকলেট খাচ্ছেন, এটাকে প্রপারলি ক্লিন করছেন না, এটা 30 মিনিটসের পরেও দেখা যাচ্ছে যে মুখের মধ্যে কোনো কারণে আটকায় থাকছে। যে বাচ্চাটা স্কুল থেকে আপনার ফিরবে বাসায়, ফেরার সাথে সাথে গার্ডিয়ান তার ওরাল ক্যাভিটি চেক করতে হবে, চেক করে যদি মনে করে যে কোথাও চুইংগাম চকলেট এরকম কিছু আটকে আছে, ব্রাশ করে দেবে, ওটাকে পরিষ্কার করে দেবে। পরিষ্কার করে দিলে ক্যারেজ হবে না। চকলেট তো খাবে না, চকলেট তো আমিও খুব পছন্দ করি, সবাই পছন্দ করে, চকলেট খাবে, কিন্তু সেটা অবশ্যই মাত্রা অতিরিক্ত নয়, এবং সেই প্রপার ব্রাশিং মেথড এবং ক্লিনিনেস যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখে, তাহলে চকলেট খুব বেশি হার্মফুল হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আর এই যে তারা চকলেট চুইংগাম খাচ্ছে বা আদার্স যদি জাঙ্ক ফুড যদি খেতেই চায়, তাহলে আসলে কতটুকু পরিমাণে খেতে পারবে? একদম যদি আমরা নিষেধ না করে দিই, একেবারে আমরা জাঙ্ক ফুড খেতে নিষেধ করি, কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর। একদম একদম আপনাকে প্রথমেই বলেছিলাম ব্যালেন্স ডায়েট, সেই ব্যালেন্স ডায়েট কিন্তু খুব বেশি দরকার। ব্যালেন্স ডায়েট তো 6টা ইনগ্রেডিয়েন্টস আছে, 6টা ইনগ্রেডিয়েন্টস এনশিওর করতে হবে। আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ফ্যাট খাওয়া যাচ্ছে, তো খাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে আমার মিনারেল আমার খুব একটা নাই, প্রোটিন নেই। তো সো আপনাকে এনশিওর করতে হবে টাটকা শাকসবজি ফল মূল মাছ মাংস সবই, তাহলে তার দাঁতটা সুস্থ সবল থাকবে। আপনি খেয়াল করেছেন ছোটবেলা আমরা দেখেছি যাদের আখ খেত, সেসব বাচ্চার দাঁত কিন্তু অনেক স্ট্রং হয়, অনেক মজবুত হয়, এবং আখের সাথে যখন ময়লা যা থাকে পরিষ্কার হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখন যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কিন্তু আপনার খুব কম খাচ্ছে। ওরা মনে হচ্ছে যে সফট গুলোকে কোনো রকমের না চিবে গিলে খেয়ে ফেলতে চায়। তো এগুলো থেকে প্রপার নিউট্রিশন কিন্তু আপনার পাচ্ছে না। তো সুস্থ সবল থাকার জন্য অবশ্যই টাটকা সব খাবারই চিবিয়ে খেতে হবে, যাতে প্রপার নিউট্রিশনটা পায়। ডাক্তার কাজী মোহাম্মদ ইসরাফিল, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং দর্শকদের এত সুন্দর পরামর্শ দিয়েছেন।
ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকবৃন্দকে অনেক ধন্যবাদ, অনেকগুলি কোশ্চেনও আমরা পেয়েছি। সবার জন্য সুস্থতা কামনা করি। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে চিবিয়ে খেলে দাঁতের সারফেস কিন্তু খুব ভালো পরিষ্কার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু শিশুদের ক্ষেত্রে ছোটবেলা থেকে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা আগে থেকে করবেন। আর দিনে এবং রাতে দুবেলা 2 মিনিট করে সময় দিয়ে দাঁতটা পরিষ্কার করে দিন আপনার ছোট্ট শিশু, দেখবেন সুস্থ স্বাভাবিক দাঁত থাকবে, সাথে তার স্বাস্থ্য ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত, শুভরাত্রি সবাইকে।